ওকে, অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন নাম্বার 11 থেকে স্টার্ট করতেছি। পেজ তো শোনো, লাস্ট দিন যেটা করতেছিলাম ওইটারই কন্টিনিউয়েশন। ওয়ার্কশিট ওয়ার্কশিট আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে আমরা 11-এ মুভ করলে ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার ইট সেজ ডিটারমাইন দ্য স্প্রিং কনস্ট্যান্ট, হাউ ডু ইউ ফাইন্ড ইট আউট। আমি একটু তাড়াতাড়ি করাই দিতেছি, হ্যাঁ, সবাই একটু খেয়াল করেন, যদি যেখানে প্রবলেম হবে ওটা আমার বলেন। স্প্রিং কনস্ট্যান্ট বের করার ফর্মুলা আমরা কি পড়ছি ক্লাসে? সামবাডি, স্প্রিং কনস্ট্যান্ট কেমনে বের করি? আরে গ্রেডিয়েন্ট থেকে। এত টাইম লাগলে সমস্যা, এগুলো তো টাইম লাগার কথা না। ফোর্স এগেইনস্ট, আমি ক্লাসে কি বলছিলাম, ফোর্স এগেইনস্ট কম্প্রেশনের গ্রাফের গ্রেডিয়েন্ট গিভস আস স্প্রিং কনস্ট্যান্ট, এন্ড হোয়াট ডাজ দ্য এরিয়া আন্ডার দ্য গ্রাফ গিভ আস? ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। এখন বলেন এই গ্রাফের গ্রেডিয়েন্ট বের করলে আমরা স্টিফনেস কনস্ট্যান্ট অথবা স্প্রিং কনস্ট্যান্ট যেটাই বলো না কেন ওইটা পাবো না আমরা। কেন পাবো না বলেন, কি ঠিক করতে হবে? হ্যাঁ, একটা সেন্টিমিটারে আছে, এটা মিটারে নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তোমরা অ্যান্সার করো না, কিন্তু অলরেডি প্রাউড। ঠিক আছে, বিকামিং মোর প্রাউড অফ আওয়ারস। ঠিক আছে, অন্য সবাই তো অ্যান্সার করো। ধরো মিয়া, তুমি খুঁজতেছো অ্যান্সার করতেছো, আর একটা আধা ঘন্টা পরে বলে খুঁজতেছি বলতেছি। তোমরা গিভিং নাহিয়া দ্য অপরচুনিটিস টু বি ইভেন মোর প্রাউড অফ আওয়ারসেলফ। আচ্ছা, এখন দেখেন স্যার, এইগুলা কিন্তু জানা থাকতো। আমি আবার বলি ইউনিট 1 বা মাফ চাই আপনাদের কাছে, আমি 2A 2B আরেকবার পড়াবো, ইফ নিডেড পড়েন। যদি এক্সট্রা পড়তে চান আমার কাছে পড়েন, বাট প্লিজ ইফ ইউ আর আ জেন ক্যান্ডিডেট দেন অ্যাক্ট লাইক ওয়ান, স্টাডি লাইক ওয়ান, ফর গডস সেক প্লিজ। Please, literally, you cannot take the exam. I don't know how you are taking things this way. অনেক সিরিয়াস নিতে হবে, যেন এক্সাম দিতে পারবেন না এরকম করলে। এইগুলা তো কোনো কোয়েশ্চেনই হওয়ার কথা না। গ্রেডিয়েন্ট বের করবা, গ্রেডিয়েন্ট বের করে কি করতে হবে, সেন্টিমিটার গুলাকে মিটারে কনভার্ট করতে হবে, দেন ইউ উইল গেট ইউর স্টিফনেস কনস্ট্যান্ট। আমি বলে দিতেছি, সলভ করে নিয়ে নিজেরা। স্টিফনেস কনস্ট্যান্ট আসবে 353,000, 353,000 নিউটনস পার মিটার। জাস্ট গ্রেডিয়েন্ট বের করবা বাসায়। ঠিক আছে, এখানে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 করবা, এন্ড x এর যে দুইটা ভ্যালু আছে ওই দুইটাকে আমরা মিটারে কনভার্ট করে নিব, শেষ, হিসাব শেষ। এখানে পরের কোশ্চেনে যাই আমরা। এখন এর পরের কোশ্চেনে বলতেছে the spring is compressed by 6 centimeter and this is the original length, and then the person is হ্যাঁ rises by a height of something like কিছু একটা ম্যাক্সিমাম হাইটে গেছে। আচ্ছা, how much is the work done in compressing the spring? Compressed by 3 centimeters, jumps on. আচ্ছা, compressed by কত জানি, 3 centimeter. A child jumps onto the footrest of the pogo stick and spring is compressed by a further 6 centimeter. তার মানে অলরেডি 3 সেন্টিমিটার ছিল, এন্ড এরপরে আরো half into force। আচ্ছা, আমরা বলতে পারি না দ্যাট একবার কম্প্রেশন ছিল হচ্ছে 3 সেন্টিমিটার, বলতে পারি। এরপর যদি আরো 6 সেন্টিমিটার কম্প্রেশন হয়, তাহলে পরের বার কম্প্রেশন হচ্ছে কয় সেন্টিমিটার? 9 সেন্টিমিটার, এটা বলতে পারি। তার মানে কম্প্রেশন একবার 3 সেন্টিমিটার, একবার 9 সেন্টিমিটার। বলেন তো, দুই কম্প্রেশনের জন্য আমরা গ্রাফ থেকে দুইটা ফোর্স বের করতে পারবো না, ফাবিহা? ঠিক আছে স্যার, বুঝেন। যদি আপনার ভ্যালু আসে হইতেছে একবার 3 মানে এইটা, আর 9 মানে কোনটা, এইটা, ডোন্ট ইউ থিঙ্ক 3-র জন্য আর 9-এর জন্য আমরা এইখানে একটা কোঅর্ডিনেট বের করতে পারবো না? আচ্ছা, বলেন তো এইটার হাফ ইন্টু বেজ ইন্টু হাইট করা যাবে এই ট্রায়াঙ্গেলের, তাই? আচ্ছা বলেন তো তাহলে এইটার হাফ ইন্টু বেজ ইন্টু হাইট আরেকবার করতে পারবো না?
এই দুই ট্রায়াঙ্গেলের থেকে যদি মাইনাস করি তাহলে কি হবে? এনার্জি স্টোর বেড়ে যাবে না? মানে 3 সেন্টিমিটার ছিল, এরপর ধাক্কা দেওয়ার পর কততে গেছে? 9 সেন্টিমিটার গেছে। তার মানে এটা ছিল হইতেছে অরিজিনাল এনার্জি। আর এরপরে পুরা ট্রায়াঙ্গেলে কি হবে? টোটালটাকে যদি E2 ধরি তাহলে E2 মাইনাস E1 করলে বেড়ে যাবে না? যে স্প্রিং অলরেডি 3 সেন্টিমিটার কম্প্রেস ছিল, এরপর কি হচ্ছে? আরো ফার্দার 6 সেন্টিমিটার কম্প্রেস। তার মানে আগে এনার্জি কতটুকু ছিল, এরপরে নতুন করে এনার্জি কতখানি স্টোর হয়েছে, তাহলে চেঞ্জ ইন এনার্জি যেটা, দ্যাট উইল বিকাম দ্য ওয়ার্ক ডান। খেয়াল করে দেখেন এই পয়েন্টের আমি এটাকে 3 বরাবর যদি আমি ধরে নেই হইতেছে দিস ইজ x1 y1, আর এটাকে যদি ধরি x2 y2, তাহলে প্রথমে এই যে ট্রায়াঙ্গেল ওয়ানের এরিয়া বের করব, এরপর কি করব? লার্জার ট্রায়াঙ্গেলের এরিয়া বের করব। দুই ট্রায়াঙ্গেলের এরিয়া থেকে মাইনাস করলে উই উইল গেট আওয়ার অ্যান্সার। সান্নিধ্য স্বর বুঝতেছি? ইয়াসিন, খেয়াল করেন, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, দ্যাটস দ্য ফর্মুলা। ঠিক আছে, ইফ ইউ স্টার্ট ইউজিং দিস ফর্মুলা, হাফ ইন্টু বেস হচ্ছে একবার 3/100 ইন্টু ওখানকার যে হাইট আসবে যেটা ইজ গোয়িং টু বি x1, আর আরেকবার বেস কত ধরবো আমরা? 9 ধরবো, মানে হাফ ইন্টু বেস হইতেছে 9/100 ইন্টু y2, এটা হবে y1, এটা হবে y2। এই দুইটারে যদি মাইনাস করি, এটা থেকে এটা মাইনাস করি, we will get the change in the amount of energy which is going to be the work done by the person. হ্যাঁ, উপরে নিব, এই যে ট্রাপিজিয়াম দিয়ে করলে হ্যাঁ হবে, যদি তুমি বের করতে পারো। হ্যাঁ, ট্রাপিজিয়াম করলে হবে, মানে তুমি মাঝখানে পার্টটুক ট্রাপিজিয়াম করতেছো, হ্যাঁ তাও হবে, তাও হবে। বাট ট্রাপিজিয়াম কেন ইউজ করা উচিত না? বিকজ স্প্রিং এর ক্ষেত্রে কিন্তু দ্য ফর্মুলা ইজ কনসিডার্ড অ্যাজ হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বাট এরিয়া দ্য গ্রাফিং করতে পারবে, কারেক্ট হবে আই বিলিভ, কাটবে না। মার্ক স্কিমে হ্যাঁ ট্রাপিজিয়ামের জন্য মার্ক দিচ্ছে, রাইট, ট্রাপিজিয়ামের জন্য মার্ক দিচ্ছে। সবাই কি বুঝছি কি করছি? হ্যাঁ সাবিক, অলরেডি এতটুকু এক্সটেন্ড ছিল স্প্রিং, তারপরেও কি করছে? ধাক্কা দিছে করে স্প্রিং আরো 9 সেন্টিমিটার, আরো 6 সেন্টিমিটার ভিতরের দিকে কম্প্রেস হয়েছে। আর অবশ্যই এই ধাক্কাটা দেওয়ার কারণে হাউ মাচ এক্সট্রা এনার্জি হ্যাজ বিন স্টোর। তো প্রথমে এনার্জি বের প্রভাব পর এনার্জি বের প্রভাব, বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিবা, দিস ইজ দ্য এক্সট্রা অ্যামাউন্ট অফ এনার্জি দ্যাট ওয়াজ ডান, তার মানে দিস ইজ দ্য এক্সট্রা অ্যামাউন্ট। ফাবিহা ঠিক আছে? আচ্ছা, এইটুকু আমরা সলভ করব শুধু, এন্ড সেন্টিমিটার গুলারে মিটারে করে নিবা, তাইলেই হয়েছে। আচ্ছা, এবার আসি আমরা থিওরি পার্টে। স্টেট দ্য এনার্জি ট্রান্সফার দ্যাট অকার্স অ্যাজ দ্য চাইল্ড মুভস আপওয়ার্ড ফ্রম পজিশন 1 to 2। তার মানে এই 1 থেকে 2 তে মুভ করার সময় কি হইতেছে? স্প্রিং কি 1 থেকে 2 তে যাওয়ার সময় আরো কম্প্রেসড হইতেছে নাকি এক্সটেন্ড করতেছে? এক্সটেন্ড করতেছে। তার মানে ওর ইলাস্টিক স্ট্রেইন এনার্জি কিসে কনভার্ট হচ্ছে? কিছুটা কাইনেটিক এন্ড কিছুটা জিপিই দিকে কনভার্ট হচ্ছে। আচ্ছা, লেটস সি মার্ক স্কিম কি বলতেছে। এই যে ইলাস্টিক potential energy is being converted into kinetic energy and gravitational potential energy. 2 mark, done. EPE is being converted into GPE and KE. EPE, elastic potential energy, is being converted into GPE and KE. তার মানে gravitational potential energy and kinetic energy. আচ্ছা, খেয়াল করে দেখেন একটু ডায়াগ্রামে, আমি বলে দিতেছি, ঠিক আছে, পরে সলভ করে নিয়ে। পজিশন 1 থেকে ও যখন 2 তে গেছে, তখন এনার্জি জানি কিসে কনভার্ট হচ্ছে? জিপি এন্ড কে। তুমি আমাকে বলো ও ভেলোসিটি গেইন করবে কি দিয়ে? জিপি এর কারণে নাকি কাইনেটিক এনার্জির কারণে? কাইনেটিক এনার্জির কারণে। তাহলে আমি বলতে পারি না দ্যাট স্প্রিং এর যে টোটাল এনার্জি, বুঝেন কি বলতেছি? স্প্রিং এর যে টোটাল এনার্জি, তার মধ্যে থেকে যতটুক ও জিপিই গেইন করবে,
বাকিটুক কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। ক্যান আই সে ইট? তার মানে স্প্রিং এর যে কম্প্রেস এনার্জি ছিল ওখান থেকে এতটুকু উপরে ওঠার কারণে, তার মানে 6 সেন্টিমিটার উপরে ওঠার কারণে some of the energy has been converted into GPE. The rest of the energy will become kinetic energy. Now you tell me something. আমরা প্রথমেই একবার সলভ করে বের করছিলাম না that how much energy was stored in the spring? এই যে এই পার্টে এখানে বের করছিলাম না, এটার অ্যান্সার আসবে হইতেছে 128 জুলস এর মতো আসবে। তার মানে স্প্রিং এর মধ্যে স্টোর কত? 128 জুলস। এখান থেকে জিপি মাইনাস হবে কত? দেখো তো ঠিক আছে কিনা। 128 মাইনাস জিপিই will be equal to কি? কাইনেটিক এনার্জি। ডু we all understand what I have written here? তার মানে ওর মধ্যে স্প্রিং এর মধ্যে যে টোটাল এনার্জি স্টোর ছিল, ফাবিহা বুঝি? আচ্ছা, তাহলে টোটাল এনার্জি স্টোরড ছিল কত বলেন? এটা বুঝছি না ফাবিহা, কেমনে বের করছি? ওই যে এরিয়া আন্ডার দ্য গ্রাফ, টোটাল এনার্জি স্টোর হচ্ছে 128। এখন 128 থেকে ওরা বলছে মানুষটা মাটি থেকে উপরে উঠার আগে কয় সেন্টিমিটার উপরের দিকে উঠছে? 6 সেন্টিমিটার। তাহলে ও জিপিই গেইন করছে না? তাহলে স্প্রিং এর মধ্যে আমি যদি তোমার বলি এটা একটা স্প্রিং, স্প্রিংটা এতটুক নিচের দিকে গেছে, এতটুক নিচের দিকে গেছে, এখন এখান থেকে উপরের দিকে উঠতেছে, তাহলে ও কি গেইন করতেছে? জিপি। এখন উপরে উঠার পর বাকি যা এনার্জি থাকবে ওইটুক কি হবে? কাইনেটিকে কনভার্ট হবে। ডু ইউ রিয়েলাইজ একটা স্প্রিং আমরা যদি কখনো স্প্রিংটারে কম প্রেস করে ছেড়ে দিই, স্প্রিং কোন দিকে যায়? উপরে যায়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ও উপরে উঠার আগে প্রথমে যে স্ট্রেচড হয় অরিজিনাল লেন্থে ব্যাক করে, তাই না? একটা স্প্রিং আমি এভাবে জায়গা দিয়ে ছেড়ে দিলাম, তোমার কাছে মনে হতে পারে উপরে উঠতেছে, কিন্তু ও কিন্তু আগেই উপরে ওঠা শুরু করে না। ও প্রথমে কি করে? স্ট্রেচড হয় বা ডিকম্প্রেসড হয়। যতটুক কম্প্রেস ছিল অতটুকু আবার কি করে? অরিজিনাল লেভেলে ব্যাক করে। ব্যাক করার পর ওর কাছে কি থাকে? কিছু এক্সট্রা এনার্জি রিমেইনিং থাকে। ওই এনার্জিটাও কি করে? কাইনেটিক হিসাবে উপরের দিকে মুভ করে। তার মানে আগে এনার্জি স্টোরড ইন দ্য স্প্রিং বের করতে হবে, ওখান থেকে আমি মাইনাস করব উপরে ওঠার কারণে জিপিই কতটুকু পাইছি, ওই জিপিই টুক মাইনাস করব, দেখবো যে এনার্জি স্টোর ছিল 300 আর জিপিই গেইন করছে 100। তার মানে এখন ওর কাছে বাকি আছে কত? 200। এই 200 কিসে কনভার্ট করবে? এটা দিয়ে কাইনেটিক উপরের দিকে ছুঁড়ে উপরের দিকে চলে যাবে, বিকজ পুরাটাও কখনোই কাইনেটিক কনভার্ট। সো আমরা এনার্জি স্টোর করছিলাম 128, এখান থেকে জিপি কত হবে? এম ইন্টু জি ইন্টু এইচ। এইচ কত? 6 সেন্টিমিটার। ওরা বলছে উপরে ওঠার আগে ও লম্বা হয়েছে কত? 6 সেন্টিমিটার এক্সটেন্ড হচ্ছে স্প্রিংটা। তার মানে এই টোটাল এনার্জি থেকে এম জি এইচ মাইনাস করতে হবে ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি উইচ ইজ ইকুয়াল টু কত? হাফ এম ভি স্কোয়ার। ওখান থেকে তুমি ভি এর ভ্যালুটা বের করবা। আমি এটা লিখতেছি একটু, ঠিক আছে? আমি আরেকবার এখানে লিখি যে টোটাল ইপিই মানে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি মাইনাস জিপিই ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি। তার মানে 128 মাইনাস এম হচ্ছে কত? 35 ইন্টু 9.81 ইন্টু হাইট হচ্ছে 6/100 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 35 ইন্টু ভি স্কোয়ার। এখান থেকে আমরা বের করতে পারবো তাইলে স্প্রিং উঠার সময় কত ভেলোসিটি দিয়ে স্প্রিংটা ছুটে যাবে, maximum speed with which the spring will get off. আচ্ছা, এরপরে নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। অ্যান্সার হচ্ছে হ্যাঁ 2.48, 2.48। আচ্ছা, এখন তুমি এই পোগো স্টিক নিয়ে লাফ দিয়ে যদি এক জায়গায় নেক্সট পজিশনে যাওয়া যায়, তুমি গিয়ে ধাক্কা দিবা কাকে? মাটিকে। মাটি ধাক্কা দিবে কাকে? ঠিক আছে, মাটি অবভিয়াসলি পোগো স্টিককে ধাক্কা দিবে। তাহলে কি হবে? এটা নিউটনের কোন ল? থার্ড ল। আর তোমার উপর যে রেজাল্টেন্ট ফোর্স কাজ করবে এটার কারণে তুমি উপরের দিকে অ্যাক্সিলারেট করবে, এটা কোন ল? নিউটনের সেকেন্ড ল। ফার্স্ট পয়েন্ট লিখেন দ্যাট the stick presses the ground and the ground presses the stick according to Newton's third law. হ্যালো, আচ্ছা হ্যাঁ আছে, হ্যাঁ আছে, বলো। আসো আসো আসো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আসেন আসেন।
আমি কিছুই করি নাই রে বাপ, আমি ক্লাস নিচ্ছি, তোর মিয়া যাবে না, রাখি। ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে আপনি আমার বাসায় ফোন দিচ্ছেন তাই? তো মাথায় সব ও আমার ফোন দিয়ে আমার জিজ্ঞেস করতে আপনি কি আমার বাসায় ফোন? হ্যাঁ, কি হ্যাঁ 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 হ্যাঁ, the spring কি জানি pogo stick pushes the ground and according to Newton's third law the ground pushes the stick back। ঠিক আছে, শেষ। এরপরে যে আমি ক্লাসে বলছিলাম অলওয়েজ থার্ড ল দিয়ে শুরু হবে, এরপরে সেকেন্ড ল থেকে শেষ হবে, জানার কথা। ঠিক আছে, আবার বলতেছি pogo stick pushes the ground and the ground according to third law pushes the pogo stick backward। আচ্ছা, এখন pogo stick কোন দিকে অ্যাক্সিলারেট করবে? উপরের দিকে। খেয়াল রেখেন অলওয়েজ অ্যাক্সিলারেশন মানেই কি? we have a resultant force, তার মানে upward force is less than the weight, right? Second point লিখেন upward force is greater than the weight, upward force is greater than the weight। Upward force is greater than the weight। Third point, according to N2, Newton's second law কি? According to N2 the stick accelerates upward, according to N2 the stick accelerates upward, the stick accelerates upward, pogo stick accelerates upward। আচ্ছা, আমরা ইয়ার সলভ করছিলাম কোনটা কোনটা? ফাহমিদ, জুনায়েদ, খেয়াল আছে? জ্যান 20, জ্যান 25 হাফ করছি, আর একটা কি মে 25, মে 25টা শেষ করছিলাম। আচ্ছা, ইউনিট 1 এর এটা কমপ্লিট হয়েছে, এটা আর কমপ্লিট হয় নাই। আচ্ছা, আমরা গত পরশুদিন তোমাদের একটা পেপার দেওয়া হয়েছে, হ্যাঁ? পরশুদিনের পেপারে যেটা আমি ব্যাক করে দিই, এটা ক্লাসে সলভ করাবো, আর 25 আর 24 কমপ্লিট করবো। প্লিজ এই মান্থের এন্ডে কিন্তু আপনাদের ফার্স্ট মক, এই মান্থের এন্ডে হইতেছে ফার্স্ট মক। যেমনে পারো ইউনিট 1 এর প্রিপারেশন নাও। তুমি যদি এর মধ্যে 10 বছর পারো, 10 বছরের ইউনিট 1 তুমি সলভ করে আসো। আমি এই মান্থ প্রচুর টাইম ফ্রি আছি, ইনশাল্লাহ আমি বসে সব করাই দিয়ে আসবো, সব করাই দিব। এই মান্থের এন্ডে এক্সাম, প্লিজ ট্রাই টু গেট at least a bare minimum of 55 out of 80। ঠিক আছে, 80 তে এক্সাম হবে, 55 আপনার টার্গেট মিনিমাম। ঠিক আছে, 55 পেতে হবে যদি ক্যান্ডিডেট হন। তার নন ক্যান্ডিডেট হইলে 5 পাইলেও চলবে, কোনো সমস্যা না। আপাতত ঠিক আছে, জেনারেল ক্যান্ডিডেট হইলে প্লিজ 55 ইজ ইয়োর টার্গেট। এখান থেকে পড়াশোনা স্টার্ট করবে। এ 55 এ আসবে ইনশাআল্লাহ। না জানলে তো ঠিকই টার্গেট করতেছিল, এখন যখন ইয়ে বসে ওকে কেমনে ট্রাই করব। 55 অত বেশি না, তুমি যদি আসলেই সলভ করে ফেলো তুমি 50 পাইতে পারবা, 50 পাইতে পারবা। 50 ইজ আ গুড গ্রেড, ট্রাস্ট মি। 50, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 50 ইজ আ গুড গ্রেড। তোমরা যদি 50 পাইতে পারো তাহলে ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা। যদি এখন 50 পাইতে পারো, 80-তে যদি 50 তুমি এখন পাইতে পারো, তার মানে তুমি অনেক ভালো করবা ইনশাল্লাহ ফাইনাল এক্সামে। 50-তে মার্জিনাল এ চলে আসবে, 50, 52, 3, 5 এগুলোতে এ আসে। ঠিক আছে, সাধারণত ইট ইজ ডিফিকাল্ট, এত ইজি না, যার জন্যই তোমার 55-এ এ চলে আসে। 65 যদি পাইতে পারো, 80-তে 65 ইজ হোয়াট মার্ক? কত পার্সেন্ট বলেন? হ্যাঁ, 81%। 81% যদি তুমি মার্ক পাও, দিস উইল বি কনভার্টেড ইনটু আ 100%। তার মানে 80-তে যারা 65 পাবে তাদেরকে ইউনিট 1-এ দিবে কত জানো? তুমি তোমার রেজাল্ট কার্ডে বেসিক্যালি তুমি তোমার হার্ড কপিতে দেখবা ওখানে আসছে 120-তে 120। তার মানে তুমি 80-তে 65 যদি ইউনিট 1-এ পাও, আর ইউনিট 2-তে পাও, আর ইউনিট 3-তে যদি ধরো তুমি 80-তে 40 পাও, তুমি দেখবা তোমার রেজাল্টে এসব কোনো মার্ক লিখা নাই, তোমার রেজাল্টে শুধু এটা লিখা আসছে 300-এ 300। এবং এটা অনেকেরই আসে কিন্তু, অস্বাভাবিক কিছু না, কারণ 80-তে 65 অনেক ছেলেমেয়েরা পেয়ে যায়, 62, 3 পেয়ে যায় অনেকে।
সো এটা কি হয়, তখন দেখবা অনেকে বলে যে আমি ফুল ইউএমএস পাইছি। ফুল ইউএমএস কেমনে পায়? আসলেই কি ও 300-তে 300 পাইছে? 300 পায় নাই। আসলে পাইছে ধরো 300-তে কত তোমার অ্যারাউন্ড 100 অ্যান্ড সরি 300-তে 80% পাইলে কত আসে? 80% পাইলে হচ্ছে 240 মতো পাইছে। ঠিক আছে, ধরো র মার্ক মানে কি অরিজিনালি ও 240 পাইছে। 300-এ তুমি পরীক্ষা যখন দিছো তুমি, তার মানে এক্সামে অ্যাকচুয়ালি যদি 240 মতো পেয়ে যাও, অ্যাকচুয়াল মানে কি কনভার্টেড মার্ক না, কিন্তু মানে তুমি আসলেই 240 পাইছো, ওইটাকে ওরা কনভার্ট করে কি করবে তোমার এক্সামে দিবে 300-এ তুমি পাইছো 300, এরকম দিয়ে দিবে। আচ্ছা, এর জন্য এই বললাম যে তুমি 55-এর মতো টার্গেট করো। 55 ইজ ভেরি গুড মার্ক, ইনশাল্লাহ 55 এখন পাবেন, মানে আপনারা পরে গিয়ে অনেক ভালো করতে পারবেন। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 12 এর মধ্যে a man pulls the box towards him at a constant speed by pulling a handle as shown. আচ্ছা, question is identify the pair of force that have the same magnitude due to Newton's third law pair. Pull of the man on the box, তাহলে ওইটার থার্ড ল পেয়ার ফোর্স কোনটা? পুল অফ দি বক্স অন, ভেরি নাইস, ভেরি ওয়েল সেড। ঠিক আছে, তার মানে পুল অফ দ্য ম্যান অন দ্য বক্স, আমি বক্সে টান দিব আর বক্স আমাকে টান দিবে, এই দুইটা কি হবে? থার্ড ল অফ এয়ার ফোর্স হবে। ঠিক আছে, এই দুইটা লিখতে হবে, পুল অফ দ্য ম্যান অন দ্য বক্স এন্ড পুল অফ দ্য বক্স অন দ্য ম্যান আর নিউটনস থার্ড ল অফ এয়ার। এই দুইটা হবে থার্ড ল অফ এয়ার ফোর্স। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্টেট ওয়ান ডিফারেন্স অ্যান্ড ওয়ান সিমিলারিটি আদার দেন দেয়ার ম্যাগনিটিউড বিটুইন দিস টু ফোর্সেস। এই দুইটা ফোর্সেস এর মধ্যে সিমিলারিটি কি? বোথ অফ দিস আর কন্ট্যাক্ট ফোর্সেস। প্রথমটা লিখে সিমিলারিটি লিখো কন্ট্যাক্ট ফোর্স, আর ডিফারেন্স কি বলেন? এক্স্যাক্টলি, ভেরি ওয়েল সেজনা, ভেরি নাইস, অপোজিট ডিরেকশন। ফার্স্ট অ্যান্সার হচ্ছে পুল অফ দ্য ম্যান অন দ্য বক্স আর পুল অফ দ্য বক্স অন দ্য ম্যান, এই দুটো হচ্ছে থার্ড ল অফ এয়ার ফোর্স। আর এরপর বলছে দুইজনের মধ্যে সিমিলারিটি কি, বোথ আর কন্ট্যাক্ট ফোর্স, আর ডিফারেন্স কি, ডিফারেন্ট ডিরেকশন, দে হ্যাভ ডিফারেন্ট ডিরেকশন। হ্যাঁ শুনেন, না না না, না লিখে যাবে না। আচ্ছা, এর পরের কোয়েশ্চেন, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য পুল অফ দ্য ম্যান অন দ্য বক্স is 35 degree, the mass of the box is 85, show that the pull of the man on the box is about, আচ্ছা সবাই একটু বোর্ডে খেয়াল করেন, this is the box and the person pulls with a force of T and objected weight হচ্ছে mg, মানে কি 85 into 9.81। এখন তুমি আমাকে বলো এই বক্স সামনের দিকে যাচ্ছে, উপরে উঠতেছে? উপরে উঠতেছে না, নিচে তো যাচ্ছে না, তার মানে আমি বলতে পারি না উপরের আর নিচের ফোর্স কি সমান আছে, রাইট? আচ্ছা, এখন the normal contact force is 620 নিউটন। আচ্ছা আচ্ছা, উপরের দিকে কন্ট্যাক্ট ফোর্স অফ দ্য গ্রাউন্ড অন দ্য বক্স, গ্রাউন্ড বক্সকে ধাক্কা দিছে উইথ হাউ মাচ ফোর্স? রিয়াকশন ফোর্স কত বলেন? 620 নিউটন, বুঝি? কারণ আমি আমি তোমাকে বলি কেন আমি রিয়াকশন ফোর্স বললাম, ওরা রিয়াকশন ফোর্স বলে না, ওরা বলছে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স অফ দ্য গ্রাউন্ড অন দ্য বক্স। তো গ্রাউন্ড বক্সে কি ধাক্কা দিবে? রিয়াকশন ফোর্স না, এছাড়াও কি ধাক্কা দিবে? তাহলে আমি বলতেই পারি উপরের দিকে একটা রিয়াকশন ফোর্স আছে উইচ ইজ কত, 620। আচ্ছা, এখন তুমি আমায় বলো নিচের দিকে ফোর্স কি আছে? 85 into 9.81। কিন্তু উপরের দিকে কিন্তু আরেকটা ফোর্স আছে, যেমন এই জায়গাতে এখানকার অ্যাঙ্গেল কত, 35 ডিগ্রি, তাহলে আমি উপরের দিকে ফোর্স কত, টি, রাইট, টি সাইন 35, এটা হইতেছে মানুষের ফোর্সের যতটুকু উপরের দিকে কাজ করছে, তার সাথে উপরের দিকে আরেকটা ফোর্স কত, 620। আর সিন্স ও উপরেও যায় না নিচেও যায় না, তার মানে বোথ দ্য ফোর্সেস মাস্ট হ্যাভ বিন ব্যালেন্সড অর ইকুয়াল, হুইচ মিনস এই দুইটা উইল অ্যাড আপ টু mg। শেষ, দেন ইউ ক্যান সলভ দ্য ইকুয়েশন। এখান থেকে আমরা টি এর ভ্যালু বের করতে পারবো। তারা বলছে শো দ্যাট দ্য পারসনস ফোর্স ইজ 400 নিউটন, হোপফুলি 400 এর কাছাকাছি আসবে। টি সাইন 35 প্লাস 620 ইকুয়াল টু হচ্ছে mg, মানে হইতেছে কত জানি 85 ইন্টু 9.81। এখান থেকে টি এর ভ্যালু কত আসে দেখেন,
হুম 372 পয়েন্ট সামথিং আসবে। হ্যাঁ, কোনটা? তুমি চিন্তা করে দেখো, ওরা বলছে মাটির ফোর্স অন দা বক্স, মাটির আবার কি ফোর্স বক্সের মধ্যে? রিয়াকশন ফোর্স, আর তো কোনো ফোর্স নাই, তাই না? তার মানে রিয়াকশন ফোর্স হইতেছে 620। উপরের দিকে মানুষের হাতের একটা ফোর্সের একটা কম্পোনেন্ট উপরের দিকে যাবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট, ওটা কত? টি সাইন 35। তাহলে ওই দুইটা অ্যাড করে ইকুয়াল টু কি হবে? ডাউনওয়ার্ড ফোর্স উইচ ইজ ইকুয়াল টু এমজি। শেষ। এখান থেকে আমি টি ছাড়া তো সবকিছু নোন, তো আমি টি টান নোন ছিল ওটা বের করলাম। 372 পয়েন্ট সামথিং আসবে, 373 এর কাছাকাছি। দ্য বক্স মুভস এট আ কনস্ট্যান্ট স্পিড টুয়ার্ডস দ্য ম্যান, ক্যালকুলেট দ্য ফ্রিকশনাল ফোর্স। আমি বলতেই পারি যে বক্স যেহেতু কনস্ট্যান্ট ফোর্সে গেছে, তার মানে সামনের ফোর্স আর পিছের ফোর্স কি ইকুয়াল, নাইলে তো কনস্ট্যান্ট ফোর্স হইতো না, বিকজ যদি বেশি কম হইতো তাহলে তো সামনের দিকে অ্যাক্সিলারেটই করতো বক্স, তাই না? তার মানে কি টি কস 35 is the forward force. The forward force is equal to what force? Frictional force, which is the backward force. তো টি এর ভ্যালু আমরা বের করছি 372.58। আচ্ছা, এইটা ইন্টু cos 35, which is forward force, is equal to frictional force. Therefore frictional force will be equal to কত আসছে দেখেন? থ্রি হান্ড্রেড এন্ড ফাইভ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 305.5 মনে হয় আসবে, অথবা শুধু 305 হইলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যেটাই হোক 305 হলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই গেল হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। কি অবস্থা? Congratulations। কই জানি গেছিলাম, বিনা ঘুরতে না, জন্মের আড্ডা হয়েছে আজকে, সেই মজা হয়েছে। আচ্ছা, এখন পয়েন্ট হইতেছে যে এর পরের কোয়েশ্চেনে যাই আমরা। দ্য ম্যান ইনক্রিজেস দ্য ফোর্স। আচ্ছা, এখন সামনের ফোর্স যদি বাড়ায় দেয়, ফ্রিকশন কি বাড়বে কমবে না সেম থাকবে? কেমনে কমবে? তুমি বক্স জোরে টান দিলে মাটি থেকে ফ্রিকশন বেশি, ফ্রিকশন সেম থাকবে। তার মানে কি ফরওয়ার্ড ফোর্স যেটা হবে এখন, দ্যাট ফোর্স মাইনাস ফ্রিকশনাল ফোর্স উইল বি ইকুয়াল টু কি? এম এ, রাইট? কারণ রেজাল্টেন্ট ফোর্স ওরা সোজা কথা বইলেই দিছে, দ্য বক্স হ্যাজ অ্যান অ্যাক্সিলারেশন, তা তো বোঝাই যাইতেছে সামনের দিকে একটা ফোর্স আছে। তাহলে ফরওয়ার্ড ফোর্স কত? টি কস অফ the man and the box start to move together, t cos of 35 degree forward force minus frictional force হচ্ছে কত? 305.5 is equal to কি? Resultant force mass into acceleration। বুঝি এটা, এই কোয়েশ্চেনটা বুঝি সবাই কি করছি ভাবি? হ্যাঁ, খেয়াল করেন। ওরা বলতেছে যে মানুষটা যখন বক্সটাকে টান দিছে উইথ আ ফোর্স অফ টি দ্যাট ওয়াজ অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 35, ইট ওয়াজ নট অ্যাক্সিলারেটিং, তাই না? প্রথমে তখন কি ছিল? ব্যাকওয়ার্ড ফোর্স ফ্রিকশন ওয়াজ ইকুয়াল টু কি? টি কস 35। এখন ওরা বলছে টি কস 35 বাড়ায় দিছে মানুষটা, মানে টি বাড়ায় দিছে। তাহলে এখন আমি বলতে পারি না ফরওয়ার্ড ফোর্স টি কস 35 এটা কি ব্যাকওয়ার্ডের থেকে এখন কি আরো বেশি? তাহলে এইটা মাইনাস ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু কি? একটা রেজাল্টেন্ট ফোর্স হবে না? রেজাল্টেন্ট ফোর্স মানে কি? ম্যাস ইনটু অ্যাক্সিলারেশন। সো এখান থেকে সলভ করে আমাদের বের করতে হবে যে নতুন টি এর ভ্যালু কত। হ্যাঁ, তাই তো দেখতেছি, দাঁড়াও তো একটু। আচ্ছা, এটা সলভ করতে হবে, দেখি। ও, ও, দাঁড়াও, সলভ করেন না, দাঁড়ান তো একটু দেখি কি একটা ওহ, ম্যাস অফ দ্য ম্যান আলাদা করে দেওয়া আছে। আচ্ছা, সরি, এটা করা যাবে না, আমি খেয়াল করিনি তো। এখানে তো মানুষের ম্যাস, সরি, মানুষের ম্যাস তো আলাদা করে দেওয়া আছে, আমি খেয়ালই করিনি। এখানে আরেকটা হিসাব আনা লাগবে। সিন্স দে হ্যাভ সেড দ্যাট দ্য ম্যান হিমসেলফ হ্যাজ আ ম্যাস অফ 90 কেজি, তার মানে কি? এখন আমি বলতে পারি যে ফ্রিকশন অন দ্য ম্যান, একটা সেকেন্ড, এখানে আচ্ছা, রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু কি? ম্যাস ইনটু অ্যাক্সিলারেশন না, রাইট? আচ্ছা, রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু ম্যাস ইনটু অ্যাক্সিলারেশন হইলে
বক্সের ম্যাস হচ্ছে 85 আর মানুষের ম্যাস হচ্ছে কত 90 ইন্টু অ্যাক্সিলারেশন হচ্ছে 0.200, তাহলে এটা কত আসে? আচ্ছা 35। আচ্ছা তাহলে এইটা যদি 35 নিউটন হয়, তাহলে the man increases his pull on the box, the man and the box start to move together in the same direction with an acceleration of this। আচ্ছা তাহলে এখন বলা যায় না যে how much was the friction on the man if this is the resultant force, তাহলে resultant force is equal to কত? Friction on the man, Force minus friction equals to resulting. force minus friction is equal to the Result. কোন ফোর্স? ফোর্সটা তো বেরি হলো, ফ্রিকশনাল ফোর্সটা বেরি হলো। রেজাল্টেন্ট একটু দাঁড়ান, রেজাল্টেন্ট ফোর্স কোনটা বের করছিলাম আমরা আগের বার? ফ্রিকশন ফোর্স বিটুইন দ্য বক্স অ্যান্ড দ্য গ্রাউন্ড ইজ ইকুয়াল টু কত ছিল? 305। ফ্রিকশনাল ফোর্স বিটুইন দ্য বক্স অ্যান্ড দ্য গ্রাউন্ড ইজ 305। তাইলে the man increases the force resultant force, তাসনিয়া বলতেছে ফোর্স মাইনাস ফ্রিকশন। আচ্ছা তোমাদের কি নাম্বার 13 আছে? আচ্ছা তোমরা নাম্বার 13টা ট্রাই করতে থাকো, তো দেখো তারা আমি এটা দুই মেথড এই করে দেখি। তাসনিয়া বলতে ফোর্স মাইনাস ফ্রিকশন ইকুয়াল টু এম এ করলে হয় না? হ্যাঁ বাট একটু দাঁড়ো, কোয়েশ্চেনটা আরেকবার পড়তে হবে। তোমরা একটু 35টা আমি পুরো কোয়েশ্চেনটা আরেকবার রিডিং পড়ে আসি তারা। ওটার অ্যান্সার ঠিকই আছে, ফ্রিকশন অন দ্য ম্যান ইজ 341 আসবে, 341 আসবে। আচ্ছা, ম্যান ইনক্রিজেস আসে না? Oh, 341। হ্যাঁ হ্যাঁ, না ওইটা ইউজ করা যাবে না, ওটা ইউজ করা গেলে তো আরেকটা ইকুয়েশন বলা যাইতো, তো ওইটা ইউজ করা যাবে না। M1 এর ইকুয়েশনটা এখানে অ্যাপ্লিকেবল না। আচ্ছা এরা পরেরটা সলভ করতে থাকি, আমরা একটু দাঁড়ান, এটা আমি পরে করি। আচ্ছা নাম্বার 13 অ্যান্সার, টাইম শেষ হয়ে গেছে, তাকে 13টা করাই দিই। 13 এর ফার্স্ট সেটটাতে কি বলছে জানি? A student has two magnets A and B. Magnet A is smaller and weaker than magnet B. A কোনটা? A এটা আর B হচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, B নিচে রাখা আছে একটা ব্যালেন্সের উপরে। আচ্ছা A যদি B এর কাছে নেই তাহলে কি হবে? একটু রিডিং কি বাড়বে না কমবে? না বাড়বে না তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে, উপরেরটা রিডিং বাড়বে আর নিচেরটা রিডিং কমবে, বিকজ উপরেরটা নিচের দিকে টান খেলে আর একটু রিডিং বাড়বে, আর নিচেরটা যখন উপরে টান খাবে তখন রিডিং একটু
কমবে। আচ্ছা, এবার খেয়াল করেন, এক্সপ্লেইন হাউ দ্য রিডিংস অন টু অফ দ্য ব্যালেন্সেস উইল চেঞ্জ। ইটস অবভিয়াস, তাই না? আচ্ছা, নিউটনের থার্ড ল অফ এয়ার ফোর্স, ইকুয়াল এন্ড অপোজিট, দ্য ফোর্সেস উইল অ্যাক্ট অন টু ডিফারেন্ট অবজেক্টস। একটা বি তে কাজ করবে, বিটা এ তে কাজ করবে। তো বি যখন এ কে টান দিবে তখন উপরে রিডিং কি হবে? বাড়বে। আর এ যখন বি কে টান দিবে তখন নিচে রিডিং কি হবে? কমবে। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট লিখেন, forces are equal and opposite, comma, acting on two different bodies, আবার বলতেছি, forces are equal, opposite, acting on two different bodies and are same type according to N3. Same type according to N3. Forces are equal, opposite, acting on two different bodies according to and same type. Equal, opposite, same type, acting on two different bodies according to N3. সমস্যা নেই, যে কোনো দুইটা লিখলেও হবে, প্রবলেম নাই, ঠিক আছে? আচ্ছা, এ, এরপর নেক্সট পয়েন্ট, হ্যাঁ, এ পুলস বি আপওয়ার্ড, এ পুলস বি আপওয়ার্ড and B pulls A in downward direction. A pulls B in the upward direction and B pulls A in the downward direction. এরপর next point হইতেছে, hence reading of A will increase but B will decrease. বা আরেকটু যদি প্রপারলি লিখতে চাই, রিডিং অফ দ্য স্প্রিং ব্যালেন্স উইল ইনক্রিজ বাট দ্য টপ প্যান ব্যালেন্স উইল ডিক্রিজ। Reading of spring balance will increase but the top pan balance will decrease. Reading of spring balance will increase but top pan balance will decrease. আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 14 এর 14 নাই। আচ্ছা, তোমাদের এরপরে কি আছে দেখেন তো একটু। 1B, আচ্ছা ওইটা কন্টিনিউ করেন তো। 1B তে একটা কোশ্চেন বাকি থাকলো না, ওইটা করতেছি আমি, দাঁড়ান, ওইটা ক্লাস, আরে না, এটার পরেই আছে, দুর্মিয়া, শেষ করতে হবে তো, বুঝতেছো না? শেষ করতে হবে না এগুলা, আমি নিজে ওইটা সলভ করলাম না যাতে একটু আগে আনতে পারি। ইউনিট 1, 1B, এনার্জি। আচ্ছা আচ্ছা, Q was stationary and আচ্ছা, এটা হচ্ছে 1B কোয়েশ্চেন, অবভিয়াসলি একটু খেয়াল করেন, 1A B C আসলে টেকনিক্যালি সবই এগুলো মেকানিক্স এর কোয়েশ্চেন, একটু ঘুরায় ফিরায় সবই মেকানিক্স এন্ড এনার্জি কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা দেখি 1A তে ফার্স্টেরটাতে, Q was stationary and P was moving at a speed of 2.10 meters per second at towards Q. P collided with Q and after the collision P and Q moved off in the same direction. P moved with a speed of 1.15 and Q moved with a speed of 1.57. Show that the total mass of Q was this. আচ্ছা, এটা তো আমরা পারি অলরেডি, তাই না? M1 U1 plus